এলডিসি থেকে উত্তরণ হলে ঝুঁকিতে পড়বে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রপ্তানি, কর্মসংস্থান ও দারিদ্র্য। 17 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপিকে এসব বিষয় জানিয়ে 3 বছর সময় পেছানোর চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, যার প্রেক্ষিতে টানা 5 দিনের আলোচনা শুরু হচ্ছে সোমবার। বিশ্লেষকরা বলছেন যে সময় পেছানোর অনুমোদন পাওয়া গেলে তা কাজে লাগাতে হবে কার্যকরভাবে, আর ব্যবসায়ীদের চাওয়া ভালো মতো দর কষাকষির মাধ্যমে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আসা। বিস্তারিত প্রতিবেদনে। সব ঠিক থাকলে বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা ছিল বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের আমলে দৃঢ় সিদ্ধান্ত ছিল সেরকম, কিন্তু ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে খানিকটা সরে আসে ইউনূস প্রশাসন। ফলে তা গড়ায় রাজনৈতিক সরকারের সিদ্ধান্তের উপর। দায়িত্ব নিয়েই তড়িঘড়ি করে বিষয়টি সামনে আনে বিএনপি সরকার। ইআরডি থেকে 3 বছর বাড়তি সময় চেয়ে অনুরোধ করা হয় জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপিকে। এতে বলা হয় এবছর উত্তরণ হলে ঝুঁকিতে পড়বে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং রপ্তানি খাত। এছাড়া কর্মসংস্থান ও দারিদ্র্য সংকটের কথাও বলা হয় চিঠিতে। বাংলাদেশের দেয় চিঠির প্রেক্ষিতেই সময় পেছানোর আলোচনা শুরু হচ্ছে সোমবার। বিশ্লেষকরা বলছেন, যুক্তিগুলো শক্তভাবে উপস্থাপন করতে না পারলে কঠিন হবে বাংলাদেশের জন্য। চিঠি পাঠানো হয়েছে যে আমরা একটা ক্রাইসিস মোমেন্টে আছি, কারণ ক্রাইটেরিয়া দিয়ে করা যাবে না। ক্রাইসিসের আর্গুমেন্টটাকে শক্তিশালী করে আমরা আমাদের যুক্তিটাকে দাঁড় করাতে হবে। সবচেয়ে বেশি আমাদের জোর দিতে হবে সেটা হলো যে আমাদের প্রস্তুতি। এটা যদি 3 বছর পেছায়ও তাহলেও কিন্তু আমাদের বেশি সময় হাতে নাই, এটাকে আমাদের টেকসই করতে হবে। একবার বেরিয়ে গেলে তো আর আমি আর পেছনে আসতে পারবো না। রপ্তানি বৈচিত্র্যকরণের যেটা বিষয় আছে সেটাই আমরা পিছিয়ে আছি। আমাদের দক্ষ জনশক্তির ক্ষেত্রেও মানব উন্নয়ন যেটি বলে সেটাও পিছিয়ে আছি। পাশাপাশি আমরা কিন্তু বিনিয়োগে সবচেয়ে বড় আমাদের দুর্বল জায়গা। আমাদের যে 3টা ক্রাইটেরিয়া আছে, ওই 3টা ক্রাইটেরিয়া হয়তো বা কাগজে কলমে আমরা অর্জন করেছি, কিন্তু বাস্তব প্রেক্ষাপটটা হয়তো ভিন্ন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের মাধ্যমে গ্র্যাজুয়েশন হবে, আমি মনে করি যারা মুখ্য ভূমিকা পালন করবে এই ব্যবসায়ী শ্রেণী প্লাস বেসরকারি খাত, তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না। এলডিসি উত্তরণ ঘিরে ব্যবসায়ীদের প্রধান চিন্তার কারণ রপ্তানি বাজার হারানো। কেননা চড়া শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে ইউরোপের বাজারে, কঠিন হবে জাপান, চীন কিংবা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য চালু করা। এছাড়া বন্ধ হয়ে যাবে রেয়াতি সুদের ঋণ, আর ওষুধ শিল্পের জন্য তা হবে আরও চ্যালেঞ্জিং। ফলে সময় পেছানোর এই সিদ্ধান্তে স্বভাবতই স্বস্তিতে উদ্যোক্তারা। বিকেএমএ সভাপতি মনে করেন, 3 বছর সময় পেছানো গেলে এসব বিষয়ে প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার বা পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট, তারা কেউই কিন্তু এই যে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কোনো প্রস্তুতি কিন্তু কোনো কিছু করেনি। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, এটা আমি মনে করি যথার্থ, এবং এটা নিয়ে এখন থেকে কাজ শুরু করতে হবে। দাবি জানিয়ে বসে থাকলে হবে না। এখন থেকেই স্টেক হোল্ডারদের সাথে, মেজর স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে বসে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া দরকার সেটা আমাদেরকে শুরু করতে হবে। মূলত কোনো দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু আয় ও মানব সম্পদ সূচকের উপর ভিত্তি করে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘ। যদিও 3 ক্ষেত্রে বাংলাদেশ শর্ত পূরণ করেছে বহু আগে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে আয়কর সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংযোজন বা পরিবর্তনের জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে যে কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে বাজেট প্রণয়নের কাজ শুরু করা হয়েছে। তাই আগামী 15 মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। সরাসরি অথবা ইমেইলের মাধ্যমেও সুপারিশ পাঠাতে পারবেন ব্যবসায়ীরা। এটি নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি রয়েছে সংস্কারের নানামুখী চ্যালেঞ্জও। এবার প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ রাখা কৃষি ঋণে থাবা বসিয়েছেন কোটিপতি ও কর্পোরেট গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট বরাদ্দের প্রায় 1/3 নিয়ে গেছেন ওইসব ধনীরা। ফলে কাঙ্ক্ষিত অর্থ থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত কৃষক। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বের সাথে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষিখাতের। তাই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে প্রতি বছর কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ায় বাংলাদেশ ব্যাংক, যেখানে সুদের হার থাকে তুলনামূলক কম। অথচ এসব ঋণের বড় অংশই চলে যাচ্ছে কোটিপতি গ্রাহকদের পকেটে, যা উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে।
মনে করেন 10 ঘর বিছাইলে তথ্য বলছে গত সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা কৃষি ঋণের পরিমাণ ৭৫,২০০ কোটি টাকা। এর মধ্য থেকে ১৫,২৭৮ কোটি টাকা নিয়েছেন ১০ কোটি টাকার উপরের সম্পদশালী গ্রাহক বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যা মোট বিতরণ করা ঋণের ২০%। এসব প্রতিষ্ঠান মূল কৃষির বাইরে বিনিয়োগ করে উৎপাদনশীল খাতে। ফলে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন প্রান্তিক কৃষক। আর বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কোনো গ্রাহক, সে কর্পোরেট গ্রাহক হোক বা ক্ষুদ্র গ্রাহক হোক, সে যখন কৃষি ঋণের আওতায় ওই সংজ্ঞার মধ্যে পড়ে এরকম ঋণ গ্রহণ করতে চায় এবং ব্যাংক যদি দেখে হ্যাঁ তার যে প্রকল্প সেটা কৃষি ঋণ হিসেবেই, তার আকার যাই হোক এটাকে কৃষি ঋণ হিসেবেই চিহ্নিত করা যায়, অবশ্যই তার সেটা কৃষি ঋণে অন্তর্ভুক্ত হবে। কৃষি ঋণ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ৫৫% বরাদ্দ থাকে শস্য ও ফসল খাতে। এই অর্থ পাওয়ার কথা প্রান্তিক কৃষকদের। এছাড়া প্রাণী সম্পদে ২০%, মৎস্য খাতে ১৩%, বাকি ১২% নিতে পারেন বড় গ্রাহকরা। অথচ নীতিমালার বরখেলাপ করে তাদের দেওয়া হয়েছে ২০%-এর উপরে। শুধু তাই নয়, বিতরণ করা ঋণের মধ্য থেকে প্রায় ৩০%-ই নিয়ে গেছেন কোটিপতি গ্রাহকরা। কৃষি খাতে, কৃষির যে সেক্টরগুলো আছে, উপখাতগুলো আছে, সেখানে যাওয়ার কথা। তো সেখানে যদি কোনো নিয়ম ব্যত্যয় করে কর্পোরেটরা যদি এটা নিয়ে যায়, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ একটা ডাইভারশন অফ লোন, এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এটা দেখতে পারে। তা আমি মনে করি যে নীতিমালা আছে সেই নীতিমালা ফলো করে কৃষির লোন কৃষি খাতে যাওয়া উচিত। তথ্য বলছে ক্ষুদ্র কৃষি গ্রাহকদের কাছে সরাসরি মাত্র ১৩,১৪৯ কোটি টাকার ঋণ বিতরণ করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো, আর বাকি ঋণ বিতরণ করা হয়েছে এমআরএ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা। ফেব্রুয়ারির ২১ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ২৩,৮০,০০,০০০ যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২০%-এর উপরে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, চলতি অর্থ বছরের এই সময় পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $২,১৭৪ কোটি, যা গেল বছরের একই সময়ে ছিল $১,৭৮৭ কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে বেড়েছে ২.২১%। অন্যদিকে রোববার ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে $১২,৩০,০০,০০০ কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি মাসে মোট $১৪,৮০,০০,০০০ কেনা হয়েছে। আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে $৫৩,১৫,০০,০০০। ঈদ সামনে রেখে জমে উঠেছে ইসলামপুরের কাপড়ের বাজার। ঐতিহ্যবাহী এই বাজারে ভারত পাকিস্তানি কাপড়ের রমরমা বাণিজ্য থাকলেও এবার আমদানি নেমেছে ২০%, আর সেই জায়গা দখল করেছেন দেশীয় উদ্যোক্তারা। ফলে বিক্রিও হচ্ছে তুলনামূলক কম দামে। স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে এবার রোজার ঈদেই কেবল ইসলামপুরে প্রায় ১২,০০০ কোটি টাকার পোশাক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। পুরান ঢাকার ইসলামপুর দেশের বৃহৎ ও প্রাচীন পাইকারি কাপড়ের বাজার। প্রায় সব ধরনের থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির কাপড় সারা দেশে সরবরাহ হচ্ছে এখান থেকেই। রোজার ঈদ সামনে রেখে যেখানে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ, এবার তুলনামূলক কম দরে মিলছে সব ধরনের পোশাক, ফলে বেড়েছে বিক্রি। এরই মধ্যে একাধিক চালানে পোশাক সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে। অলরেডি ম্যাক্সিমাম মাল শেষ হয়ে গেছে, এখন যা যাচ্ছে রিপিট যাচ্ছে। ৫০-৬০ টাকা মাল নিছি, আজকে ঈদের কালেকশন ভালো আসছে তো এই জন্য একটু বেশি মাল নিতে হবে। প্রায় ৩-৪ বছর ধরে এখান থেকে নিচ্ছি। ড্রেসগুলো খুবই ভালো এবং দামও খুবই রিজনেবল। আমার এখানে 5টা আইটেম আছে, আইটেমে মোটামুটি প্রত্যেকটা কাপড়ই 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে গজে কম এবার। আর মাশাআল্লাহ গত বছরের তুলনায় এবছরের সেলও ভালো। বরাবরই ঈদে পাকিস্তান, ভারত কিংবা চাইনিজ পোশাকের বিশেষ চাহিদা থাকে, যা পুঁজি করে ব্যবসা জমিয়েছেন অনেকেই। তবে বছর ব্যবধানে এসবের আমদানি নেমেছে 20%, ফলে বাড়তি যোগান দিতে হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের। আহসান মঞ্জিল সুপার মার্কেটে সেই বাস্তবতা স্পষ্ট। যেটা ইন্ডিয়ান আসে ওটা ইন্ডিয়ান থেকে আসে আনকমপ্লিট, আমাদের এখানে কমপ্লিট হয়। আর যেটা আপনার যে বাংলাদেশে তৈরি, এটা বাংলাদেশে এমব্রয়ডারি কারখানায় কাজ হয়, আমাদের এখানে কমপ্লিট হয়। কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড, কিছু ইন্ডিয়ান ইন্সপায়ার্ড, কিছু পাশাপাশি দেখা যায় বাংলাদেশি এ টু জেড একটা ধামাকা কালেকশন, যেগুলো ইউনিক কালেকশন, সেগুলো তৈরি করি। যেমন সাপোজ বলা যায়, সাপোজ এই যে একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে যা লাগে এ টু জেড নিজস্ব তৈরি করি, ঠিক আছে। তার মধ্যে দেখেন আমাদের কালার যে গ্যারান্টি, এটা আমরা প্রুফ করে দিই বিএসটিআই এর মাধ্যমে। আমাদের এখানে 250 টাকা থেকে শুরু করে ২,৫০০ টাকা পিস পর্যন্ত লুঙ্গি আছে।
আর শাড়ি 350 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের হিসাবে দৈনিক গড়ে 400 কোটি টাকার পোশাক বিক্রি হচ্ছে ইসলামপুরে। সে হিসেবে এবার ঈদের বাণিজ্য 12,000 কোটি টাকা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ইসলামপুরে তো হোলসেল ব্যবসাটা পাকিস্তান পিরিয়ড থেকে 3 পিস, তারপরে আমাদের শার্টের কাপড়, প্যান্টের কাপড় যেগুলো ম্যাক্সিমামই আমাদের লোকাল আর কি। হ্যাঁ, কিছু ইম্পোর্ট হয়। ইম্পোর্টটা কতটুকু হয়? খুব আমার মনে হয় যে 20% ইম্পোর্ট হতে পারে। এখন বাংলাদেশের কাপড় চিনা বড় মুশকিল। এটা কি পাকিস্তান না ইন্ডিয়া? আমি মনে করি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ভালো কাপড় আমাদের এখানে তৈরি হচ্ছে। যারা ক্রেতা তাদেরকেও দরদাম করা উচিত, সচেতন হওয়া উচিত, যে না আমি তো এটা দেখলাম ইসলামপুরে এত টাকা, আপনি কেন এত টাকা নেবেন? ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্য 4,000 হলেও এই বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এর আশপাশে। রাকিব হোসেন, 71, ঢাকা। রমজান সামনে রেখে 4 মাসে 8,42,398 টন সয়াবিন তেল আমদানির ঋণপত্র নিষ্পত্তি করেছেন ব্যবসায়ীরা। বছর ব্যবধানে যা বেড়েছে 36%। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল 6,20,000 টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে 2025 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 9,300 টন খেজুর আমদানির জন্য ঋণপত্র নিষ্পত্তি হয়, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 3 গুণ। আর ছোলার ক্ষেত্রে তা ছিল 39,500 টনের খানিকটা বেশি, ফলে সেখানেও বেড়েছে 28%। তবে দেশীয় মৌসুম হওয়ায় ওই সময় মাত্র 18,000 টন পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চিনির আমদানিও কমেছে 16%। যাচাই বাছাই না করে কোনো মেগা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিদেশি ঋণের তথ্য পর্যালোচনা করার কথাও জানিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পরিকল্পনা দপ্তরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে কথা কম কাজ বেশি করতে চায় তার সরকার। এ সময় অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সব দপ্তরের কাজ বুঝে তারপর কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। পরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন মন্ত্রী। উল্লেখ্য, গেল 2009-এ দায়িত্ব নেওয়ার পর অর্থ পরিকল্পনায় আলাদা মন্ত্রী দেয় আওয়ামী সরকার। তবে বিএনপি ক্ষমতা নেওয়ার পর আবারও একই মন্ত্রীকে দেয়া হলো। আদালতের রায়ে ট্রাম্পের শুল্ক অবৈধ হলেও বেশ কিছু শিল্পে এখনও জারি রয়েছে আগের শুল্ক হার। 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী জাতীয় নিরাপত্তায় বহাল থাকতে পারে প্রেসিডেন্ট আরোপিত শুল্ক, যার ফলে ট্রাম্পের দেয়া উচ্চ শুল্ক হার এখনও কার্যকর গাড়ি, ওষুধ, আসবাবপত্র, অ্যালুমিনিয়ামের মতো বেশ কিছু খাতে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। আদালতের রায়ে অবৈধ হওয়ার পরও আবারও আলোচনায় ট্রাম্পের শুল্ক ইস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বেশ কিছু খাত এর আওতামুক্ত। আইন অনুযায়ী এসব খাতে প্রয়োজনীয় করারোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী বেশ কিছু খাতে ইচ্ছামতো শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট। মূলত জাতীয় নিরাপত্তার হুমকি হতে পারে এমন পণ্যে কার্যকর হবে আইনের এই ধারা। ফলে নতুন রায়ের পরও গাড়ি, ঔষধ, আসবাবপত্র ও প্যাকেটজাত খাদ্যপণ্যে আগের শুল্ক হার বহাল থাকবে। গেল বছর জাতীয় নিরাপত্তার অজুহাতে আমদানি করা যানবাহন ও নির্দিষ্ট কিছু গাড়ির যন্ত্রাংশে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া বাণিজ্য চুক্তি করেন জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের সাথে। তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কিংবা বৈশ্বিক মোটর গাড়ি শিল্পে কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। চলতি বছর $4 বিলিয়ন শুল্ক পরিশোধ করতে হতে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের। আরেক প্রতিষ্ঠান ফোর্ডের শুল্ক ব্যয় ছাড়াতে পারে $2 বিলিয়ন। এদিকে ওষুধ শিল্পের শুল্ক নিয়ে বরাবরই অনিশ্চয়তায় ট্রাম্প। ওষুধ আমদানিতে 100 থেকে 250% শুল্ক আরোপের হুমকি দিলেও তা এখনও কার্যকর হয়নি, যার কারণ প্রশাসন ও ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে বহু বছরের চুক্তি। ফলে ওষুধের শুল্ক এখনও 232 ধারার আওতায় থাকবে। বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী আসবাবপত্রে বহাল থাকবে পূর্ব নির্ধারিত শুল্ক। 2027 সালে যা 25 থেকে 50% উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক ছাড়াও উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির চাপে পড়বে এই খাত। গেল বছর ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এমন উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বাড়ে কোকাকোলা, পেপসিকো ও রেনল্ডসের মতো কোম্পানিগুলোর পণ্যে। এছাড়া নভেম্বরে কলা, কফি, মশলাসহ কয়েকশো কৃষি পণ্যে শুল্ক অব্যাহতি দিয়ে এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নাদিয়া ইসলাম তুলি,
একাত্তর। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।